বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, আবারও তালেবান এবং তাদের বিজয়ের কথা, আবারও ঝড়ের মুখে আফগানিস্তান, এবং বলাই হচ্ছে যে ব্রিটেন এখানে টিকতে পারেনি, এখানে টিকতে পারেনি সোভিয়েত রাশিয়া এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্র। অনেকে তার পেছনের ইতিহাসও টানেন, তার আগেও অনেকে এখানে চেষ্টা করে টিকতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তালেবানরা কতটা বিজয়ী হলো, কিংবা বল প্রয়োগ করে তাদেরকে যতটা বাইরে রাখা হলো এত বছর, আবার বল প্রয়োগের মাধ্যমে তাদের এই প্রত্যাবর্তন কতদিন টিকবে, এইসব নানা প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করবো আমরা আজকের তৃতীয় মাত্রায়। কথা বলবার জন্য আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে যুক্ত হচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো, আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আলী রিয়াজ, এবং আমাদের সঙ্গে ঢাকার নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন অ্যাম্বাসাডর হুমায়ুন কবির। অ্যাম্বাসাডর হুমায়ুন কবির যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন একসময় এবং এই মুহূর্তে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। প্রফেসর আলী রিয়াজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং শুনতে চাই যে আপনার কাছে তালেবানরা কেন বিজয়ী হলো, বা তাদেরকে বিজয়ী বলা যাবে কিনা সেটিও একটি প্রশ্ন হতে পারে। এবং যুক্তরাষ্ট্র যে এত অর্থ ব্যয় করলো, জনবল ব্যয় করলো, এত বছর থাকলো সেখানে, এবং যাদের প্রশিক্ষণ দিল, আমার প্রশ্ন যে তারা তো একটা ন্যূনতম প্রতিরোধ করবার চেষ্টাও করলো না, তাহলে কি প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র দিল, বা তাদের অ্যাসেসমেন্টে যে এত বছর তারা সেখানে থাকলো, কি কতটা করতে পারলো বলে মনে হয় আপনার কাছে? জিলুর, আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি যে আসলে যে দীর্ঘ সময় ধরে যে যুক্তরাষ্ট্র যে সেনাবাহিনীকে প্রশিক্ষিত করেছে তারা শেষ পর্যন্ত দাঁড়াতে পারলো না কেন। এখানে যেটা বড় জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে আসলে একটা বড় রকমের ইন্টেলিজেন্স ফেলিউর হয়েছে। অর্থাৎ যে সমস্ত তথ্য যুক্তরাষ্ট্রের হাতে ছিল সেগুলোতে যেভাবে চিত্রিত করা হয়েছিল আফগান সেনাবাহিনীকে, সেই আফগান সেনাবাহিনী যে শেষ পর্যন্ত নির্ভর করেছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের উপর, সেটাই প্রমাণিত হয়েছে। কিন্তু এই চিত্রটা অন্ততপক্ষে প্রকাশ্যে মার্কিন প্রশাসন কখনো বলেনি। এখন সম্ভবত আমরা অভ্যন্তরীণ কিছু কিছু প্রতিবেদন দেখতে পাবো যেখানে এগুলোর ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে সেই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে যে এটা একটা বড় রকমের ইন্টেলিজেন্স ফেলিওর ঘটেছে। এমনকি প্রেসিডেন্ট বাইডেন গত মাসেও বলেছিলেন যে যে কোনো পরিস্থিতিতে তালেবান কাবুল দখল করে ফেলবে, অকস্মাৎ তারা বিজয়ী হবে এরকম সম্ভাবনা নেই। বোঝাই যাচ্ছে যে আসলে তথ্যের একটা বড় রকমের ঘাটতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তালেবান আসলেই বিজয়ী হয়েছে কিনা। আপনি যদি মাঠের পরিস্থিতি দেখেন, সামরিক পরিস্থিতি দেখেন, অবশ্যই তালেবান বিজয়ী হয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে মার্কিনীদের উপস্থিতি এখন শূন্য। গোটা সরকার যেটা তৈরি করা হয়েছিল গত 20 বছর যাবত অব্যাহত থেকেছে, সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখন একটা কোঅর্ডিনেটিং কাউন্সিলের মাধ্যমে বা সমন্বয় পরিষদের মাধ্যমে তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা চলছে। সেদিক থেকে অবশ্যই তালেবান বিজয়ী হয়েছে। তালেবান বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে এবং বড় বড় শহরগুলো তারা দখল করেছে। তাদের আপনি বিজয়ী বলবেন কিনা, বিজয়ী অবশ্যই বলতে হবে এই পর্যন্ত। প্রশ্ন হচ্ছে যে এই বিজয় কতটা স্থায়ী হবে, এই বিজয়ের আসলে শেষ পর্যন্ত তার প্রতিক্রিয়া কি হবে, সেই প্রশ্নগুলো আমরা নিশ্চয়ই পরে আলোচনা করব। কিন্তু তাদের বিজয়ের অন্যতম কারণ যেটা, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং 20 বছর ধরে দেশ শাসন করেছে, তাদের আসলে এক ধরনের নৈতিক বৈধতার সংকট ছিল। তারা অবশ্যই আফগানিস্তানের জনগণের একাংশের প্রতিনিধিত্ব করে, এ বিষয়ে সংশয়ের কোনো কারণ নেই। কারণ আমাদের মনে রাখতে হবে যে বিজয়ী হয়েছে বলেই তালেবানই একমাত্র আফগানিস্তান তা কিন্তু নয়। আফগানিস্তানের মধ্যে বিভিন্ন রকম কেবল গোত্রের বিবেচনায়, এথনিসিটির বিবেচনায় বিভাজিত হয়ে আছে তা নয়, আছে আসলে আদর্শের দিক থেকেও। আদর্শিকভাবে তালেবান যা বলে তার সঙ্গে যে সকলে একমত হন তা নয়। কোনো দেশেই আসলে কোনো এক আদর্শ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় না। সেই সমস্ত বিবেচনায় আমাদেরকে মনে রাখতে হবে যে যেই সরকার ছিল তারা কাউকে না কাউকে প্রতিনিধিত্ব করতেন, একটা বড় অংশকেই প্রতিনিধিত্ব করতেন। কিন্তু তাদের নৈতিক বৈধতা সংকট ছিল এই কারণে যে তাদের যে সরকার ছিল সেই সরকার আসলে অন্তর্ভুক্তিমূলক সরকার ছিল না, সকল অংশকে সংশ্লিষ্ট করতে পারেনি। এবং তারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে অব্যাহত রেখেছে তাদের ক্ষমতা, সেটা ছিল দুর্বল, অত্যন্ত দুর্বল। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা তারা প্রতিনিধিত্ব করেনি, বা প্রতিফলন ঘটেনি, তা পূরণ করতে পারেনি। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে দুর্নীতি। ব্যাপক আকারে দুর্নীতি হয়েছে, এটা সবসময় বলা হয়েছে, দীর্ঘ প্রায় 1 দশকের বেশি সময় ধরে বলা হয়েছে। সবশেষ কথা যেটা, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি।
আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবতই বিভিন্ন ফোরামে যেখানে আমার সুযোগ হয়েছে আমি যেটা বলেছি সেটা আবারও বলি। এখন মনে হতে পারে যে আসলে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর বা মার্কিন উপস্থিতি শেষ হওয়ার পরে কেন বলছি, আমি এটা আগেও বলেছি। 2005 সালের পরে আফগানিস্তানে মার্কিনদের উপস্থিতি অপ্রয়োজনীয় ছিল, তাতে সংকট বেড়েছে, কমেনি। এবং যে সরকার ছিল তারা ক্রমাগতভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করা, জনগণের কাছে যাওয়া, বৈধতা আদায় করা, অন্তর্ভুক্ত করা, দুর্নীতি অপসারণ করা এবং একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, এগুলির দিকে তারা নজর দেয়নি। তারই পরিণতি হয়েছে যে এক কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এই সরকারের বা কাবুলের ক্ষমতাসীন সরকারের যে কাঠামো, সেটা ভেঙে পড়েছে। মানে শেষ পর্যন্ত পালাতে হলো আশরাফ ঘানিকে, এবং একটু খারাপভাবেই পালাতে হলো বলতে হবে, যে লজ্জাস্কর ভাবে। অবশ্যই সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু আবার ভাইস প্রেসিডেন্ট নিজে এখন চেষ্টা করছেন এক ধরনের প্রতিরোধের কথা তিনি বলছেন। জি। পানশিরে গতকাল কিছু প্রতিরোধ হয়েছে বলে আমরা যতদূর জানি। এর বাইরেও কিছু কিছু সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। আজকে যেটা সংবাদ পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত, জালালাবাদে প্রতিরোধ হয়েছে, কিংবা কোস্ট এলাকায় কিছু কিছু এলাকায় প্রতিরোধের কথা আমরা শুনতে পাচ্ছি। কাবুলে এয়ারপোর্টের বাইরে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং তালেবানের যারা অস্ত্রধারী, অর্থাৎ তাদেরকে আমরা বলতে পারি যে তালেবানের প্রতিনিধি, সশস্ত্র প্রতিনিধি, তারা সেগুলিকে মোকাবেলা করার চেষ্টা করছেন। ফলে আশরাফ গানির পালিয়ে যাওয়ার বিষয়টা নিঃসন্দেহে শুধু লজ্জাজনক না, এটাই প্রমাণ করছে যে কতটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তারা। কিন্তু সেটাই একমাত্র বিষয় তো নয়। একটি দেশে একজন ব্যক্তি পালিয়ে গেলেন কিনা, তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখন যে সামগ্রিক পরিস্থিতি আছে সেটা তালেবানের কতটা নিয়ন্ত্রণ থাকবে এবং ভবিষ্যতে কি। আমি বরঞ্চ ভবিষ্যতের দিকে তাকাবার পক্ষপাতী এই মুহূর্তে। জি, আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে কাতারে যারা নির্বাসিত আফগান নেতা তালেবান নেতা ছিলেন, তারা আফগানিস্তানে ফেরত গেছেন এবং তারা বলছেন যে নারীর অধিকারের প্রশ্নে তারা শরিয়া আইনি অনুসরণ করবেন। এবং অন্যদিকে যারা মার্কিন বা ন্যাটো বাহিনীকে সহায়তা দিয়েছেন আফগানিস্তানের নাগরিকরা, তারা আফগানিস্তান ছাড়বার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করছেন। সো অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে কিছু শুনতে চাইব যে আফগানিস্তান নিয়ে জো বাইডেনের যে সিদ্ধান্ত সেটি কতটা সঠিক বলে আপনি মনে করেন? আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি নানান মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছিলেন যে এটার সঠিক বেঠিক, প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্ত সঠিক কি বেঠিক এটা নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু একটা জিনিস তো মানতে হবে, যেটা অধ্যাপক আলী রিয়াজও বললেন, যে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিটা রিডান্ডেন্ট হয়ে গেছিল একটা সময় পর। অর্থাৎ তারা এসছিল আল কায়দাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা তারা কাজটা সম্পন্ন করতে পেরেছিল 2001 সাল 2002 সালের মধ্যে। তারপরে তারা যে কাজটা করেছে সেটাকে যেটা বলা হয় নেশন বিল্ডিং এ তারা যেতে চেয়েছে। এখন কথা যে জায়গাটা এসছে, যেটা আলী রিয়াজ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আপনি যখন নেশন বিল্ডিং এ যাবেন, নেশন বিল্ডিং আপনি তো চাইলে হবে না, যে নেশনটাকে বিল্ড করবেন সেই নেশনটার কাছে আপনার বৈধতার বিষয়টা থাকে, তারা গ্রহণ করছে কি, ওনারশিপটা তারা নিচ্ছে কি। আফগানিস্তানের জনগণ এখন যেটা বোঝা যাচ্ছে, এবং তার আগেও এটা নিয়ে আলোচনা হয়নি যে তা নয়, সেটা হচ্ছে যে এই যে কারজাই সরকার আমল থেকে যতগুলো নির্বাচন তারা করেছে, সবগুলো নির্বাচনে ম্যানিপুলেটেড নির্বাচন হয়েছে। সেটা আমেরিকান গভর্নমেন্ট অ্যাকাউন্টস অফিস বা অ্যাকাউন্টিং অফিস যেটা আছে, তারাও কিন্তু এইসব জিনিসগুলো মেনশন করেছে। কাজে আমেরিকান ডকুমেন্ট, আমেরিকান সরকারি পর্যায়েও এগুলো নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে, খুব বেশি আকর্ষণীয় হয়নি। তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প্রধানত সামরিকীকরণের দিকেই তারা বেশি মনোনিবেশ করেছে। এই যে $1 ট্রিলিয়ন খরচ করেছে বলে প্রেসিডেন্ট বাইডেন যেটা বলছে, তার সিংহভাগই গেছে কিন্তু আপনি সামরিকীকরণ। এখন আপনি আফগানিস্তানের মতো একটা, আমি বলবো যে অনগ্রসর সমাজকে যদি আপনি সত্যি সত্যি একটা জাতি গঠনমূলক যে প্রক্রিয়া, বর্তমান প্রক্রিয়াগুলো বলি, সেই জায়গায় আনতে হয়, তাহলে আপনার সোশ্যাল ইনভেস্টমেন্ট বলেন, ইকোনমিক ইনভেস্টমেন্ট বলেন, এগুলো বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার। এখন আমেরিকানরা সামরিকীকরণের দিকে বেশি মনোযোগ দিয়ে এই বিষয়গুলোতে কম মনোযোগ দিয়েছে। তারা বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে গেছে, যেখানে আলী রিয়াজ বলছিল মহা দুর্নীতি হয়েছে। এখন এই একদিকে হচ্ছে যে আপনি সমাজের মানুষগুলোকে বাইরে রেখে একটা ক্লাস তৈরি করবার জন্য চেষ্টা করছেন, এবং এটা ঠিক যে একটা স্বার্থ গোষ্ঠী তৈরি হয়েছে এই গত 20 বছর, খুবই স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন ঢেলেছে, এই $1 ট্রিলিয়ন
কিছু মানুষ তো উপকৃত হয়েছে, কিছু একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা এই সুবিধাটা পাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকবে, এবং তারা মূলত আমি বলতে পারি যে তারা মানে তরুণ, বেশিরভাগই তরুণ হওয়ার কথা, কারণ তরুণ প্রজন্মই এই আধুনিকতাটার বেশি বা আধুনিকতার প্রতি বেশি আগ্রহ। তো এই প্রেক্ষাপটে আপনি যেটা প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমিও তার সাথে একমত, এবং এটা নিয়ে আগেও কথাবার্তা হয়েছে যে আপনি এখন যদি যেতে থাকেন এইভাবে, মার্কিন যুক্তরাষ্ট্র যে আনএন্ডিং অথবা একটা ওপেন এন্ডেড অবজেক্টিভ নিয়ে আফগানিস্তানে যাচ্ছে, এটা দিয়ে আপনি চলতে থাকলে আরো 10 বছর থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র থাকতে পারে, কিন্তু ওনারশিপ যদি না থাকে তাহলে তো সোসাইটি এলিয়েনেটেড হয়ে যাচ্ছে। একদিকে মার্কিন সমর্থিত সরকার, অন্যদিকে জনগণ। এখন এই হয়ে থাকলে তালেবান সেই জায়গাটাতেই জনগণ, সাধারণ জনগণের চাহিদা যদি বলেন, সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ যদি বলেন, এবং তারা এটাকে দখলদারিত্ব বলে মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান দখল করে আছে, এই দখলদারিত্বের বিরুদ্ধে তারা কিন্তু জনসমর্থন আদায় করতে সম্মত হয়েছে আর সক্ষম হয়েছে। এবং সেই সক্ষমতাটা শুধু আফগানিস্তানে এই মার্কিনীদের বিরুদ্ধে নয়, আপনি তার আগে সোভিয়েতদের বিরুদ্ধেও কিন্তু একই প্রক্রিয়ায় তারা সোভিয়েতদেরকে ডিলেজিটিমাইজ, যেটাকে বলা আক্রমণকারী, দখলদার হিসেবে প্রমাণ করে, সেটাকে অবশ্য তখন মার্কিনীরা সহায়তা দিয়েছে। মুজাহিদদেরকে সমর্থন করেছে, সহায়তা করেছে, তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়। এবার আমি অন্য পাশের দেশে যদি যাই, আপনি লক্ষ্য করবেন ইরানে 1953-তে যখন মোসাদ্দেকে ব্রিটিশ এবং ইঙ্গো ব্রিটিশ শক্তি যখন তাকে ক্ষমতা থেকে, নির্বাচিত সরকার ছিল মনে রাখবেন, তাকে সরিয়ে দিয়ে তারা ওখানে রাজাকে নিয়ে আসলো, আর রাজা, হ্যাঁ, আগের বাদশাহ কে নিয়ে শাহকে নিয়ে আসলো, রাজা পেহলভিকে। তার ফলে কি হলো আপনি দেখেন, ইরানিয়ান একটা লিবারেল সোসাইটি, 60-এর দশকের 50-এর দশকের লিবারেল সোসাইটি রেডিকালাইজড হয়ে আস্তে আস্তে হয়ে 1979 সালে গিয়ে ইসলামিক রেভলিউশনের মধ্য দিয়ে এটা শেষ হলো। আফগানিস্তানেও কিন্তু 60-এর দশকে সোভিয়েত লাইনের সাথে বা সোভিয়েত ধারণায় তারা কিন্তু একটা মোটামুটি অনগ্রসর চিন্তা ভাবনা দেশ হলেও একটা আধুনিকতার দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। যেই মাত্র সোভিয়েতরা এসে ঢুকলো, সেই মাত্র কিন্তু আপনি এটা রেডিক্যালি চেঞ্জ হতে থাকলো। এই মানে যেটা যদি বলি আমি, একটু লিবারেল ধারা চিন্তা থেকে শুরু করে আস্তে আস্তে সাধারণ মানুষের গ্রহণযোগ্য যে ধারণাগুলো আছে, এবং বলা বাহুল্য, ধর্ম হচ্ছে মানুষের সবচেয়ে ভেতরকার জিনিস, এবং খুব সহজে এটাকে এক্সপ্লয়েট করা যায়। তখনও সোভিয়েতদের বিরুদ্ধে আফগানিস্তানে মুজাহিদিনরা সেটাকে ব্যবহার করেছে সফলভাবে। জি, আফগানিস্তানের বিরুদ্ধে এবার মার্কিনীদের বিরুদ্ধে একই জিনিস তারা ব্যবহার করেছে। তো কাজেই আমাদের বুঝতে হবে যে এই সিদ্ধান্ত বাইডেন, যে প্রেসিডেন্ট বাইডেন যে সিদ্ধান্তটা নিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নিতে হতো কাউকে না কাউকে। প্রেসিডেন্ট বাইডেন সেটা নিয়েছেন। এই মুহূর্তে হিকাপ হলেও, এবং এই যে ঘটনাগুলো আজকে অরাজকতার কথা আমরা শুনছি, এয়ারপোর্টে অরাজকতা, এদিক ওদিক নানান ধরনের বিশৃঙ্খলা, এটা অস্বাভাবিক নয়। ভিয়েতনামে যখন 30 এপ্রিল 1975-এ মার্কিনীরা সরে যায় বা মার্কিনীরা হেরে ওখান থেকে বেরিয়ে চলে আসে, লক্ষ লক্ষ এই মার্কিনী বা সাইগন সরকারের, থিউ সরকারের সমর্থিত লক্ষ লক্ষ মানুষ কিন্তু তখন বোট পিপল হয়ে এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়াতে নৌকা দিয়ে পাড়ি দিয়ে মাইগ্রেট করেছে। তো কাজেই একটা জিনিস বুঝতে হবে যে একটা দেশে যখন একটা যুদ্ধের মধ্য দিয়ে বা একটা স্বার্থ গোষ্ঠী তৈরি হয় এবং তারা যখন পরাজিত হয়, তখন একটা টার্মোইল, কিন্তু ইনিশিয়াল টার্মোইল থাকবে। এটা থাকবে না বেশি দিন মনে হচ্ছে। এইটা বেশি দিন টিকবার কথা নয়, তার কারণ হ্যাঁ, তবে নির্ভর করছে তালেবান কতটা ইনক্লুসিভ হবে, কারণ এখানে দুইটা নেগেটিভ কাজ করছে। একটা হচ্ছে যে আমি আসবো সেই প্রসঙ্গে। জি, আমি আসবো। প্রফেসর আলী রে, যেটা আপনার কাছ থেকে শুনতে যাবো যে তালেবানদের এই বিজয়ের ফলে আফগানিস্তানের ভেতরে এবং বাইরে আসলে কি কি ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে? উদ্বেগের বিষয় তিনটা, প্রধানত তিনটা, এবং আপনি জিল্লুর এই যে প্রথম সাংবাদিক সম্মেলনের কথা উল্লেখ করেছেন, সেখান থেকেই আপনি ভালো করে লক্ষ্য করলে এই উদ্বেগগুলির কারণগুলো বোঝা যাবে। যেমন ধরেন, প্রথম উদ্বেগটা কি? প্রথম উদ্বেগটা হচ্ছে যে আসলে দেশটা কিভাবে শাসন করা হবে। কারণ তালেবান সম্পর্কে যে কথাগুলো আমরা বলছি, এই তালেবান তো এক অর্থে নতুন নয়। এই যে 20 বছরের শাসনের বাইরে থেকেছে, তার আগে 5 বছর তো তারা দেশ শাসন করেছে। এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা ফিরে যাবে কি, এটা হচ্ছে প্রথম বিষয়। এই জায়গায় তারা এখন পর্যন্ত যে সমস্ত কথাবার্তা বলছেন,
বিশেষ করে সাংবাদিক সম্মেলনের পরে অনেকেই দেখতে পাচ্ছি আমি যে অত্যন্ত উৎসাহিত হয়ে পড়েছেন যে তালেবান একেবারে পরিবর্তিত হয়েছে। কিন্তু প্রত্যেকটা কথা আপনি খেয়াল করুন, প্রত্যেকটা শর্তযুক্ত। ইনক্লুসিভ গভর্নমেন্ট, কিন্তু এটা হতে হবে এমিরাটস, তাই তো? এটা একটা ইসলামী আমিরাত হবে। তাহলে আপনি কিন্তু রেস্ট্রিক্ট করে দিয়েছেন, শর্ত আরোপ করেছেন। নারীদের অধিকার দেওয়া হবে, নারীদের অংশগ্রহণ চাই, তবে সেটা হতে হবে শরিয়া মোতাবেক। তার মানে হচ্ছে আপনি নিয়ন্ত্রণ করে দিচ্ছেন। আপনি বলছেন যে মিডিয়ার স্বাধীনতা থাকবে, তারা বলছে মিডিয়া যেন রেসপন্সিবলি বিহেভ করে, কিন্তু ধর্ম এবং জাতীয় ঐক্য সংহতির বিষয়ে কোন রকম যেন ব্যর্থ না ঘটে। তার মানে হচ্ছে প্রত্যেকটা কিন্তু কন্ডিশন। এবং সামগ্রিকভাবে যে আদর্শিক অবস্থান, সেই আদর্শিক অবস্থানের থেকে তো তারা পরিবর্তিত হচ্ছে না। হতে পারে কি একটা ইনক্লুসিভ গভর্নমেন্টকে আমরা আশা করতে পারি, আমরা দাবি করতে পারি, আমরা বলতে পারি যে, এবং তার কিছু কিছু লক্ষণ হয়তো দেখতেও পারি, কিন্তু যখনই আপনি শুধুমাত্র শব্দগুলো নিয়ে বিবেচনা করছেন তখন এই বিপদটা তৈরি হয়। ফলে এটা হচ্ছে উদ্বেগের প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা যেটা, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এখন ভবিষ্যতে এই যে আফগানিস্তান, যে আফগানিস্তানে একসময় আল কায়দার ঘাঁটি ছিল, সেটা এরকম পরিস্থিতি আবার তৈরি হবে কিনা, যেটা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। এখন তালেবান বারবার বলেছে যে না, আমরা সেটা করবো না। সেটা আমেরিকার সাথে গত বছরের ফেব্রুয়ারি চুক্তিতে আছে। চীনে তারা যখন গেছে, এবং চীনের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে মনে করছে চীনের সাথে নতুন যোগাযোগ হয়েছে। চীনের সাথে কিন্তু তালেবানের যোগাযোগটা নতুন নয়, চীন দীর্ঘদিন যাবত যোগাযোগ রেখেছে তালেবানের সাথে। এমনকি 2018 সালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনের সাথে মধ্য পর্যায়ের তালেবান নেতাদের বৈঠক হয়েছে। 2014 সাল থেকে আসলে তালেবানের সঙ্গে যুক্ত হয়ে মানে যোগাযোগ তৈরি হয়েছে চীনে, এটা আপনাকে মনে রাখতে হবে। তো তারা রাশিয়াকে বলেছে, তারা ইরানকে বলেছে। এখন রাশিয়া ধরেন সেন্ট্রাল এশিয়াতে তার যেই মানে সমর্থক বা সমর্থিত যে সমস্ত সরকার আছে সেগুলোর প্রতি সমর্থন করতে গিয়ে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তারা বলছে যদি আফগানিস্তানের মধ্যে থেকে কোনোভাবেই তাদের এলাকায় কোন রকম সন্ত্রাসী তৎপরতা না হয় তাহলে তারা খুশি। ইরানও খুশি। ইরানের ক্ষেত্রে দেখুন, একসময় ইরান এবং তালেবান কিন্তু প্রায় যুদ্ধের মধ্যে চলে গিয়েছিল, তালেবান যখন ক্ষমতায় ছিল। তো এখন ইরান বলছে যে আমাদের কোনো সমস্যা নেই। এখন এগুলি হচ্ছে বলা হচ্ছে আফগানিস্তানের তালেবান বলছেন, ঠিক আছে, এমনকি আমরা যদি মানে তাদের কথাগুলো আমরা ধরে নিই যে তারা করবেন, প্রথম কথা হচ্ছে সবটাই তাদের ইচ্ছে নির্ভর কিনা। কারণ যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকে, তার সুযোগ গ্রহণ করে যে কোনো রকম সন্ত্রাসী গোষ্ঠী আসলে জায়গা করে নিতে পারে। আপনি যদি ওয়েস্ট আফ্রিকাতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিরকম পরিস্থিতি তৈরি হয়। কেউ ইচ্ছা করে না তৈরি করলেও তৈরি হতে পারে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে তালেবান আমরা বলছি বটে, কিন্তু তালেবান কি একটা গোষ্ঠী? তালেবানের ভেতরে কি টানাপোড়েন নেই? এবং তালেবানের মধ্যে এরকম টানাপোড়েন যদি তৈরি হয়, তাহলে কি কেউ কেউ এই ধরনের কাজের মানে চেষ্টা করতে পারে? ইতিমধ্যেই কিন্তু আইসিস এর উপস্থিতি আছে। খোরাসান প্রদেশ বলে যেটা তৈরি করা হয়েছে, অ্যাটলিস্ট কাগজের পত্রে আইসিস, আল কায়দার উপস্থিত আছে। তো তাহলে এরা এই দ্বিতীয় উদ্বেগটা থেকে যাচ্ছে, বলছে বটে, কিন্তু থাকবে কিনা। তৃতীয় উদ্বেগের জায়গাটা কোথায়? তৃতীয় উদ্বেগের জায়গাটা হচ্ছে আদর্শিকভাবে এর প্রভাব কোথায় পড়বে। দক্ষিণ এশিয়ায় কিভাবে পড়বে, দক্ষিণ এশিয়ার বাইরে কিভাবে পড়বে। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে আপনার আমার অবশ্যই মনে থাকার কথা যে বাংলাদেশে যে হুজির বিস্তার, সেটা শুরু হয় প্রকৃতপক্ষে 88 সাল থেকে 92 সালের মধ্যে এই যোগাযোগটা প্রতিষ্ঠিত হয়, তাই তো? এবং তখন থেকে কাজগুলো করতে থাকে। 88 সালেই প্রথমে হারকাতুল জিহাদুল ইসলাম পাকিস্তানে এই নামে আবির্ভূত হয়, যদিও তার আগে তারা সংগঠিত হয়েছিল। 92 সালের পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যখন কাবুলে প্রতিষ্ঠা হয় মুজাহিদিনদের সরকার বা তারা দখল করে, তারপরে আসলে হারকাতুল জিহাদের প্রকাশ্য সাংবাদিক সম্মেলন ঢাকা হয়েছে, এবং সেটা আসলে এক্সপ্যানশন ফেজই ছিল। 1992-96 পিরিয়ডটা কিন্তু হুজির এক্সপ্যানশন ফেজ। হুজি কি তালেবানের? না, তালেবান যেটা বলছে যে আমাদের দেশের বাইরে কোনো এজেন্ডা নাই, আন্ডারস্টুড, এটা খুব সহজ। আর তালেবানের কখনোই ছিল না, কিন্তু তালেবানের আদর্শের তো ইনফ্লুয়েন্স আছে। এখন সেই ইনফ্লুয়েন্সটা কতটা হবে সেটা নিয়ে চিন্তার বিষয় হচ্ছে। তারপরে দেখুন ভূ রাজনৈতিক বিবেচনাগুলো আছে, যেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু এই উদ্বেগগুলি থেকে যাচ্ছে যে কোনোভাবে আমরা কোনো ক্ল্যারিটি পাচ্ছি না, খুব শীঘ্রই পাবো তাও না, কিন্তু খুব ডিস্টিংক্টলি যে এগুলি নিয়ে তালেবানের অবস্থান। আমি বরঞ্চ সাংবাদিক সম্মেলনের পরে যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি,
অন্তত পক্ষে বাংলাদেশি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, অন্য ক্ষেত্রে যতটা ক্রিটিক্যাল, আমি কিন্তু বাংলাদেশি হয় আমার অ্যাক্সেসিবিলিটির সমস্যা অথবা বোঝার সমস্যা, যেভাবেই বলেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি খুব পজিটিভলি দেখা হচ্ছে। ক্যাভিয়ার্ড গুলো, এই যে শর্তগুলো যে ইমপ্লিসিট, সেটা কিন্তু মানে বোঝার চেষ্টা করছেন না অনেকেই। এইটা আপনাকে মনে রাখতে হবে। ফলে এগুলি হচ্ছে আমার উদ্বেগের জায়গা আর কি, যে এই অভ্যন্তরীণ, তারপরে হচ্ছে ধরেন প্রশাসনিক কাঠামোর প্রশ্ন, তারপরে হচ্ছে যে আসলেই যদি এরকম কোনো সংগঠন, ট্রান্সন্যাশনাল টেররিস্ট গ্রুপ যদি জায়গা করে, আফগান গভর্নমেন্টের কি ক্যাপাসিটি থাকবে সেটা ফেস করার? যদি না থাকে তাহলে তারা কি ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কাজ করবে? অতীতে তো করেনি। তো এই উদ্বেগগুলি থেকে যাচ্ছে আর কি আমাদের। যে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি ইনক্লুসিভনেসের কথা বলতে শুরু করেছেন, প্রফেসর আলী রিয়াজ তার মতামত ব্যক্ত করলেন। আপনি কি মনে করেন যে কতটা বিশ্বাসযোগ্য তাদের এই কথাবার্তা, এবং আসলে ইমপ্লিসিট অনেক বিষয়, প্রতিটা ক্ষেত্রেই তারা কিছু না কিছু শর্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুড়ে দিয়েছে। সো আপনার কাছে কি মনে হয় যে কতটা আশাবাদী আপনি যে তারা সরকার রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে ইনক্লুসিভ হবে? আবার ধন্যবাদ আপনাকে। আসলে প্রফেসর আলী রিয়াজ যেটা বললেন আমি তার সাথে একমত, এবং এটাকে আমরা বলি নুয়ান্স। অর্থাৎ আপনি যেটা বলছেন তার কথাটার দোতনা কিরকম, এটা কথা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন। এটা ঠিক যে তারা এই কথাগুলো বলেছে, কথাগুলোর পেছনে খানিকটা মাত্রা জুড়ে দেওয়া আছে, বা খানিকটা আপনি যদি বলেন জটিলতা ভেতরে আছে, যেটা থেকে তারা ইচ্ছা করলে বেরিয়ে আসতে পারে। এখন যেটা বলছিলাম, তালেবানদের দুটো নেগেটিভের মধ্যে এখন আমরা পড়েছি আফগানিস্তান। একটা নেগেটিভ হচ্ছে যে মার্কিনিরা চলে যাওয়ার ফলে এই যে শূন্যতাটা তৈরি হয়েছে, তালেবান নিজেও কিন্তু মনে করেননি যে তারা এত দ্রুত ক্ষমতা এসে যাবে, সেটা তারা কিন্তু বিভিন্নভাবে বলারও চেষ্টা করেছে। এবং এত তাড়াতাড়ি যে আফগান সরকার এবং এই কাঠামোটা ধসে পড়বে, এটাও কিন্তু কেউ চিন্তা করে। ফলে একটা শূন্যতার মধ্যে তারা পড়েছে, এবং এই শূন্যতাটা এটাও কিন্তু বিপজ্জনক জায়গা। এটা কিন্তু এটা ফিল আপ করা সহজ কাজ না। আপনি লক্ষ্য করবেন যে তালেবান যোদ্ধারা বিভিন্ন জায়গায় তারা গার্ড করছে, তাদের ওই যে তালেবানি পোশাক যেরকম, এসব নিয়ে কে তালেবান, এর মধ্যে খারাপ ভালো লোক ঢুকে যেতে পারে না সেটাও বলবো না, কিন্তু এইরকম একটা অরাজক এবং বেকমের মধ্যে তারা এখন কাজ করছে। এখন যেটা এসছে সেটা হলো তালেবান, যেটা প্রফেসর সাহেব বলছে, তালেবানরা তো 5 বছর শাসন করেছে, তাদের ওই ইমেজটা, তাদের রেপুটেশনটা, এটাই কিন্তু এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা সেই ইমেজটাকে কিভাবে ম্যানেজ করবে, এবং এই ম্যানেজমেন্টের দিক থেকে প্রাথমিক ধারণা, সেটা সোহেল সাবরিন বোধ হয় উনি যেটা কাতার থেকে বলেছেন গতকাল, যেটা দেখলাম মুজাহিদ সাহেব বলেছেন। এখন তারা যে আর্লি সিগন্যালস গুলো দিচ্ছে, এই সিগন্যালস গুলোতে মনে হচ্ছে যে তারা একটু নতুন ভাবে চিন্তা করছেন। এবং তারা কালকে একটা কথা বলেছে যে আফগানিস্তান বদলে গেছে, আগের মতো বাস্তব অবস্থা নাই, এটা তারা উপলব্ধি করেন। যদি সত্যি সত্যি তারা উপলব্ধিটা করেন, তাহলে আমি মনে করব তারা যে ইতিবাচকতার ইঙ্গিতগুলো দিচ্ছে, সেই ইঙ্গিত দিয়ে তারা ওই পথে হয়তো হাঁটতে পারে। আজকে যেটা দেখলাম, এটা আমাকে খানিকটা আরেকটু আশান্বিত করে। সেটা হচ্ছে কারজাই এবং এখন যিনি আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহর সাথে আব্দুল্লাহ, এই দুজনের সাথে তারা কিন্তু আজকে মিটিং করছেন, এবং সেটা আবার পাবলিসিটিও তারা দিয়েছে। এখন এদের সাথে মিট করা, পাকিস্তানে আপনার তালেবানদের একটা বড় ডেলিগেশন এখন ভিজিট করছে, এবং এই ডেলিগেশনের ভিজিটের ফলো আপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী টার্কিতে যাচ্ছেন, এবং ইরান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই অঞ্চলটাও তিনি সফর করবেন। তাইলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং পাকিস্তান কিন্তু আজকে পরিষ্কার করে বলেছে যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে হবে আফগানিস্তানে। এখন তালেবানদের উপর যদি পাকিস্তানিদের কোনো রকম ইনফ্লুয়েন্স থেকে থাকে, যেটা বলা হয় আছে বিভিন্ন ভাবে, তাহলে আমার কাছে মনে হয় যে তালেবানদের কাছে যে মেসেজটা যাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার। এবং তালেবান এখন ধরেন তারা তাদের আগের অভিজ্ঞতার আলোকেই তারা বুঝতে পেরেছে যে এইরকম, এই যে যেটা আলী রিয়াজ বললেন, যে আবার যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, আবার যদি হয়, ব্রিটেন কিন্তু ইতিমধ্যে বলেছে প্রয়োজনে আমরা আবার যাব। এবং ব্রিটিশরা কিন্তু ইতিমধ্যে ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি আনহ্যাপিনেস প্রকাশ করেছে যে প্রেসিডেন্ট বাইডেন অতি দ্রুত এই সিদ্ধান্ত, এবং অনেকে স্বীকৃতি না দেবার কথাও বলেছে অনেক দেশ বলছেন। এবং
এবং ইভেন পাকিস্তান আজকে বলেছে যে আমরা অন্যের সাথে আলোচনা করেই স্বীকৃতি দিই। তো কাজেই আফগানিস্তানের আপনি ভেতরকার অবস্থা যেটুকু আছে, তারা যেগুলো আলাপ আলোচনা করছে, সেটা যেমন একটা নতুন ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। ফলপ্রসূ হবে কতটা সেটা এই মুহূর্তে বলা মুশকিল। পাশাপাশি যারা তালেবানদেরকে সমর্থন করে, এমনকি গতকাল কাতারের দিক থেকেও দেখলাম এরকম একটা কথাবার্তা বলা হচ্ছে। তো কাজেই যাদেরকে তারা মিত্র বলে ভাবে বা যারা তাদের কাছাকাছি বলে তালেবানরা ভাবে, তাদের দিক থেকেও কিন্তু সিগন্যালগুলো বেশ পরিষ্কার সিগন্যাল আসছে। তো কাজেই তালেবান, আমরা একটা পরিবেশ নিয়ে তো সকলেই থাকি, তালেবান যদি এই পরিবেশটার প্রতি সচেতন হয়, তারা যদি বুঝতে পারে মেসেজগুলো, তাইলে তাদের ইনক্লুসিভ হওয়া, পার্টিসিপেটরি হওয়া ছাড়া ইচ্ছা না থাকলেও তাকে হতে হয়, এবং তারা যদি সরকারটা চালাতে চায়। কারণ এটা মনে রাখতে হবে, যেমন এই যে আব্দুল্লাহ সালেহ, যেটা ওদের ফর্মার ভাইস প্রেসিডেন্ট, উনি বলেছেন যে আমরা বৈধ সরকার, অলরেডি কিন্তু সিগন্যাল আসছে। তো কাজেই, এবং আরো একটা জিনিস গত কিছুদিন আগে আলাপ আলোচনা এসেছিল, এখন নাই, চীনারা পার্টিকুলারলি এই ব্যাপারটা নিয়ে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে বেরিয়ে গেলেও তারা আফগানিস্তানে তাদের সেকেন্ড লেয়ার বা তাদের সেকেন্ড ইনিংস তারা অন্যভাবে খেলতে চাই, এবং সেটা নিয়ে আলোচনা কিন্তু এক সময় হয়েছে, কত কয়েকদিন ধরে আলোচনায় নাই। তো কাজে তালেবানরা নিশ্চয়ই, তারা এবং তাদের বন্ধুরা এই বিষয়টাতে সচেতন যে এখন যে কনভার্জেন্সটা আছে, সেটা তালেবান বলেন, পাকিস্তান বলেন, ইরান বলেন, চীন বলেন, তাজিকিস্তান বলেন, তাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে সরিয়ে দেয়া। সেই অবজেক্টিভটা কিন্তু তারা অ্যাচিভ করেছে। এখন এই অবজেক্টিভে আমার ধারণা এই কনভার্জেন্সের জায়গাটাকে যদি ফার্দার এক্সপ্লোর বা ফার্দার কনসলিডেট না করা যায়, তাইলে কিন্তু আমার ধারণা যে তালেবান এবং তাদের বন্ধুরা যারা আছে, তাদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি তালেবানদের পক্ষে যেটা গভর্নেন্স স্ট্রাকচার, যেটা আলিয়াস বললেন, এটা ইনক্লুসিভ একটা কাঠামো গড়ে তোলাটা কিন্তু সহজ কাজ হবে না। এবং সেটা যদি না তুলতে পারে, তাহলে কিন্তু আফগানিস্তান আবার ভায়োলেন্সে ফেরত যাবে। এবং আপনি মনে করার কারণ নাই যে যারা আমেরিকানরা ছিল, অন্যরা যারা ছিল, তারা এই সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেবে না, তালেবানদেরকে আবার সরিয়ে দেওয়ার চেষ্টা করবে না, এটাও কিন্তু বলা যায় না। হলো কারণ প্রফেসর আলী রিয়াজ, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং ভারত এখন কি করবে বলে মনে হয়? আমি অ্যাম্বাসাডার হুমায়ুন কবিরের কথা সূত্র ধরেই বলছি যে তিনি এই পক্ষগুলোর প্রতিপক্ষ যারা, তারা কি করছেন, কি করতে পারেন সেটি বলছিলেন, তাদের ধারণাটা কি। কিন্তু আমি সরাসরি যদি আপনার কাছ থেকে বুঝতে চাই যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো এবং ভারত কি করবে এখন। ভারতের কথা বললাম কারণ ভারত যুক্তরাষ্ট্রের জিল্লুর, সরি ফর ইন্টারাপ্টিং, প্লিজ। এই যে আপনার প্রশ্নটা না, কে কি করবে সেটা নির্ভর করছে আফগানিস্তানের গ্রাউন্ড সিচুয়েশন কি, বুঝতে পেরেছেন? আপনার মানে আমি যেভাবে দেখি, প্রথম কথা হচ্ছে যে আপনার পুরনো একটা প্রশ্নে ফিরে যাই, সেটা হচ্ছে বাইডেনের সিদ্ধান্ত সঠিক না বেঠিক। বাইডেনের সিদ্ধান্ত সঠিক, এক্সিকিউশনটা ফ্লড, সিরিয়াসলি ফ্লড। মানে যেভাবে প্রত্যাহার করা হয়েছে সেটা ওই প্রশ্নের সূত্রতে আর একটু যোগ করে দিতে চাই যে এই যে মার্কিন বিপর্যয় কাবুলে, ধারণা করা হচ্ছে, পারসেপশনটা তাই, সেটি যুক্তরাষ্ট্রের ভেতরে বাইরে জো বাইডেনকে আসলে কি দেবে? ভেতরে খুব বেশি, মানে রিপাবলিকানরা তার বিরোধিতা করতে থাকবেন, এটাকে তার একটা বড় রকমের ক্ষতি হিসেবে দেখাবার চেষ্টা করবেন, দুর্বলতা হিসেবে। পররাষ্ট্রনীতি, যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে বাইডেনের মানে শাসনামলে ইত্যাদি বলবেন। অধিকাংশ সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের বাইরে যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্টে খুব বেশি উৎসাহী না। সেদিক থেকে এক পর্যায়ে এসে প্রশ্নটা যুক্তরাষ্ট্রের ভেতরে থাকবে যে আপনার ছেলেকে অনন্ত যুদ্ধে পাঠাতে চান না। প্লেন অ্যান্ড সিম্পল কোশ্চেন। সবাই এটার উত্তর কি দেবে? বলবে না, চাই না। আফগানিস্তানে কি হলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ শেষ পর্যন্ত এই যুদ্ধে, এমনকি যারা ভেটারানস, তারা কিন্তু বলছেন যে এই যুদ্ধে আগামী 5 বছরও যদি আমরা বসে থাকতাম একই পরিণতি হতো। আরো প্ল্যান্ড হওয়া উচিত ছিল, তার অ্যালাইজদের কাছে জানানো উচিত ছিল। এক্সিকিউশনের মানে ট্যাকটিক্সটা খুব মানে আমি বলবো যে খুবই খারাপ হয়েছে। কিন্তু আপনার পলিসি ডিসিশনটা কারেক্ট। এই পলিসি ডিসিশন আসলে নেওয়া উচিত ছিল আগেই। একসময় ওবামা প্রশাসনের মধ্যে ওই আলোচনা হয়েছিল যে সার্চটা হয়, সার্চের আগে কিন্তু এই আলোচনা হয়েছিল যে আসলে আমাদের রিট্রিট করা উচিত না সার্চ করা উচিত, মানে আরো বেশি লোক পাঠানো উচিত।
তো ওবামার সময় বেশি লোক পাঠানো হয়েছিল, 25 পাঠিয়ে মোকাবেলা করার কথা হয়েছে। ফিরে যাই আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটাতে, কারণ হচ্ছে যে কে কি করবে। দেখুন, আমি বলি যে 4টা পসিবল সিনারিও আছে, 4টা ঘটনা করতে পারে। মানে আফগানিস্তান কোথায় যাবে? 1 নাম্বার হচ্ছে যেটা হুমায়ুন ভাই বলছিলেন, যে ইনক্লুসিভ হওয়া ইত্যাদি, যে প্রতিশ্রুতিগুলো আফগানিস্তানের এখনকার তালেবান দিচ্ছে, ধরা যাক যে এগুলি সবই বাস্তবায়িত হচ্ছে। নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে, তারপরে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে প্রেস ফ্রিডম থাকছে, মানে আপনি এক ধরনের মানে ডেমোক্রেসি বলেন, যেভাবে ইনক্লুসিভ নেচারের একটা গভর্নেন্সের সিস্টেম তৈরি করা হচ্ছে। সেটা যদি হয়, বেস্ট কেস সিনারিও, এভরিথিং ইজ ফাইন। তাতে তালেবান ক্ষমতায় থাকলো কিংবা আফগানিস্তানের নাম ইসলামী আমিরাত হলো কিনা, এটা নিয়ে কেউ কিছু চিন্তিত হবে না, তাই না? কিংডম অফ সৌদি আরেবিয়ার সাথে লোকে তো কাজ করছে। ফলে এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও, এভরিথিং ইজ ফাইন। আচ্ছা, এখন সেকেন্ড যে সিনারিওটা হতে পারে সেটা কি? সেটা হচ্ছে প্যাচওয়ার্ক সিনারিও আমি বলি। সেটা হচ্ছে যে আফগানের তালেবানের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে যে এটা করতে হবে, নারীদের অধিকার দিতে হবে, কিন্তু দেখা গেল যে গ্রামাঞ্চলে যারা এতদিন ধরে তালেবানের কথা বলেছে, তালেবানের পক্ষে লড়েছে, তারা যখন এক্সিকিউট করতে যাচ্ছে, তারা আসলে এলাকায় নারীদের অধিকার দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, নির্বাচন হচ্ছে না, কোনো রকম অংশগ্রহণমূলক ব্যবস্থা নেই, কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না। কাবুলে হয়তো আছে কিন্তু অন্যত্র নেই। এরকম একটা প্যাচওয়ার্ক যদি তৈরি হয়, এটাও হতে পারে। এটা হলে এক ধরনের ক্রিটিসিজমের মধ্যে থাকবে, এক ধরনের চাপের মধ্যে থাকবে, কিছু কিছু সমস্যা তৈরি হবে। এটা একটা সিনারিও হতে পারে। তৃতীয় সিনারিও কি খুব কনফ্লিক্টিং। সেটা হচ্ছে কনফ্লিক্টিং সিনারিওটার মধ্যে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিছু কিছু প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। আপনাকে ভুলে গেলে চলবে না, 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তালেবান সারা আফগানিস্তানে নিয়ন্ত্রণ নিতে পারেনি। আহমেদ শাহ মাসুদের কথা আমাদের বিস্তৃত হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আহমেদ শাহ মাসুদ ছিলেন এবং নর্দার্ন অ্যালায়েন্সে আসলে যুদ্ধটা করেছিল যখন ইউনাইটেড স্টেটসের ইন্টারভেনশনটা হয়। তো এইরকম পরিস্থিতি কি তৈরি হতে পারে? হতে পারে। তালেবানের মধ্যেও ফ্র্যাকশন তৈরি হতে পারে, একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হতে পারে। এটা হচ্ছে থার্ড সিনারি। সেটা যদি হয় তাহলে দেখা যাবে যে আপনি যে ওয়েস্টার্ন নেশনগুলোর কথা বলছেন, ইউনাইটেড স্টেটস, ইউরোপ বা অন্যরা, এমনকি ইরান এবং সে তুরস্কের জন্য কিন্তু তখন খুব ডিলেমার মধ্যে পড়তে হবে যে আসলে তারা কাকে সমর্থন করবেন। ফোর্থ যেটা সবচেয়ে ওয়ারিং পার্ট বলে আমার কাছে মনে হয়, ওয়ার্স্ট কেস সিনারিওটা কি আসলে? ওয়ার্স্ট কেস সিনারিওটা হচ্ছে এই মুহূর্তে তালেবান প্রতিশ্রুতিগুলো সাময়িকভাবে পালন করলো, তারা একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করলো, বললো যে তাদের দরকারও, কারণ হচ্ছে যে ডিভাস্টেটিং সিচুয়েশন, তো ইকোনমিক কোঅপারেশনটা দরকার, এইড স্টেবল লাগবে, করা দরকার আর কি। স্টেবল করা দরকার। স্টেবল করলো, করার পরে যেটা করলো তারা রিট্রিট করা শুরু করলো। বুঝতে পেরেছেন? যে মানে যেটাকে আমি রিভার্সাল সিনারিও বলছি আর কি, যে আপনি যখন রেকগনাইজ করে ফেলবেন, ইউনাইটেড স্টেটস যদি রেকগনাইজ করে, ইউনাইটেড কিংডম যদি রেকগনাইজ করে, অন্যরা, জার্মানি, ইউনাইটেড নেশনসে তাদের রেপ্রেজেন্টেশন তৈরি হলো, ধরুন 1 বছর 1.5 বছর পরে দে হ্যাভ স্টার্টেড টু রিভার্স, পিস মিলে রিভার্স হচ্ছে, ড্রাস্টিক্যালি রিভার্স হচ্ছে, তখন কি দাঁড়াবে? এইটা কি সম্ভব? এটাও সম্ভব। আমি এই 4 সিনারিওজের কথা আমি বলছি এই কারণে যে প্রত্যেকটা সিনারিওতে ভূমিকা ভিন্ন। প্রথম সিনারিওতে ইনক্লুসিভ গভর্নমেন্ট ইত্যাদি করার ফলে সাথে সাথে আসলে সকলে কাজ করবে, ইনভেস্টমেন্ট হবে, দ্যাট উড বি এ ডিফারেন্ট নিউ আফগানিস্তান, একেবারে নতুন আফগানিস্তান জন্ম হতে পারে। তালেবানের মানে প্রাধান্য রেখেই সেটা সম্ভব, অসম্ভব কিছু না কিন্তু। এবং যুক্তরাষ্ট্র যেটা বলেছে যে যদি এই জিনিসগুলি মানে তাহলে আমরা তাদের সাথে কাজ করার ব্যাপারে কোনো আপত্তি নেই। তালেবান নামে নিয়ে মানে অ্যালার্জির কোনো কারণ নেই, এরকম নাম অনেকের হতেই পারে। দীর্ঘদিন ধরে যে মানে সংঘাতে থাকলে যে সহযোগিতা হয় না তা তো নয়। ভিয়েতনামের ক্ষেত্রে দেখুন না, ফ্রান্সের সাথে যোগাযোগ নেই, যুক্তরাষ্ট্রের বাণিজ্য হচ্ছে না, তো ফলে ওগুলি সমস্যা না। তালেবান নাম শুনেই এত কোনো কারণ নেই, মানে অ্যালার্জিক হওয়ার কোনো কারণ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পলিসিটা কি, তারা কি এখন পুরো আফগানিস্তান বদলও হতে পারে, অথবা ঠিক আমার যে ফোর্থ সিনারিও সেটা হচ্ছে বদলের সূচনা হবে রেকগনিশনটা নেওয়ার জন্য। অ্যাকনলেজমেন্ট, একবার রেকগনিশন নিলে রিরেকগনাইজ করা খুব মুশকিল, এবং সেটা যদি হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? আমি ফার্স্ট সিনারিওটাকে কি বলি জানেন? আমি বলি হচ্ছে ইরান সিনারিও।
সুন্নি ইরান তৈরি হওয়া কি শিয়া ইরানের বদলে, যে আপনি প্রথমে ইনভলভ হলেন, তারপরে আস্তে আস্তে রিভার্স করা শুরু করলেন বিভিন্ন জিনিস। জি, অ্যাম্বাসাডর হুমায়ুন কবির, আবারও ঘুরে ফিরে ওই একই প্রশ্ন যে আফগানিস্তান কি জঙ্গিদের স্বর্গরাজ্য হবে কিনা এবং দক্ষিণ এশিয়া কি অস্থিতিশীল উঠতে পারে কিনা, বাংলাদেশের জন্য কোনো উদ্বেগের বিষয় আছে কিনা, বা বাংলাদেশের কি করা উচিত, এখন কি করবে বাংলাদেশ? আহ, এটা আসলে এক কথায় জবাব দেওয়াটা কঠিন, তবে যেটুকু বলা চলে সেটা হচ্ছে যে ধরেন প্রফেসর রিয়াজ আলী রিয়াজ যেটা বললেন যে ইরানিয়ান মডেল আফগানিস্তানের সামনে কিন্তু এখন কয়েকটা মডেল আছে, যেমন ধরুন ইরান মডেল একটা হতে পারে, আর টার্কিশ মডেলও কিন্তু আরেকটা মডেল আছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো যেগুলো আছে কাতার, ইউএই, সৌদি আরব, সেটা আরেকটা মডেল হতে পারে। তো কাজেই এখানে তালেবানদের সামনে মডেলগুলো কিন্তু আছে, এবং সেইগুলো তারা কিভাবে ব্যবহার করবে তার উপর নির্ভর করে। তবে একটা জিনিস আমার কাছে মনে হয়, সেটা হলো যে আগের বার ধরেন আফগানিস্তানে এই যে তালেবানদের উত্থানটার আগের ঘটনাবলী যদি একটা দেখি, তাহলে কিন্তু সেখানে একটা সিভিল ওয়ার চলছিল 92 সাল থেকে, মুজাহিদিনদের মধ্যে মারামারি চলছিল, সেই প্রেক্ষাপটে কিন্তু তালেবানদের তৈরি। এখন কিন্তু আমার যেটা নিজস্ব ধারণা, আমি যেটা দেখে যেটা বুঝতে পারছি, দুই একটা ঘটনা উল্লেখযোগ্য। একটা হচ্ছে ধরেন এই যে সামরিক অভিযানটা তালেবানরা পরিচালনা করেছে, লক্ষণীয় বিষয় হচ্ছে যে এবার তারা কিন্তু, তারা দক্ষিণের মানুষ, বেশিরভাগ পশতুন অঞ্চলের মানুষ কিন্তু এই তালেবান, এবং গতবার তারা কিন্তু দক্ষিণ দিক থেকে কাবুল এসেছিল, এবার কিন্তু তারা পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিক হয়ে তারপর কাবুল এসছে। কেন এই কথাটা বললাম, এই পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম, উত্তর এবং উত্তর পশ্চিম দিক হয়ে এসছে, উত্তর এবং উত্তর পশ্চিম দিক এই জায়গাগুলো এবং পূর্ব দিক এই জায়গাগুলোতে ছিল এর আগে, যেটা আপনি একটু আগে আমাদের প্রফেসর আলী রিয়াজ উল্লেখ করলেন, সেটা আহমেদ শাহ মাসুদ বলেন, সেটা নর্দার্ন অ্যালায়েন্স বলেন, এইগুলো কিন্তু তখন ছিল এই অঞ্চল। তালেবানরা কিন্তু এবার সামরিক প্রক্রিয়ায় এই প্রতিরোধগুলো কিন্তু তারা অতিক্রম করে এসছে, এবং আমি যদি এখন এটাকে সামরিক প্রেক্ষাপটে আফগানিস্তানটাকে দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে আফগানিস্তানে এখন তালেবানদের কোয়ারসিভ অথরিটি যদি বলেন বা কোয়ারসিভ ক্যাপাসিটি যদি বলেন, তাইলে কিন্তু এটা সারা আফগানিস্তানে মোটামুটি ব্যাপৃত আছে এই মুহূর্তে। এবার আসি আমি সামরিক জায়গার পার হয়ে এবার রাজনৈতিক জায়গা। এখন যদি তারা একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করতে পারে, তাইলে কিন্তু তাদের এই কনসলিডেশনটা আরেকটু শক্তিশালী হবে। তারপরের যেটা ফেজ আসবে সেটা হবে যে অর্থনীতি, এবং যেটা বলছিল, আমিও মনে করি যে আফগানিস্তান কিন্তু আমাদের দক্ষিণ এশীয় অঞ্চলের মধ্যে সার্কের দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল এখন, এবং এখনো আফগানিস্তানের বেশিরভাগ মানুষ $2 নিচে বাস করে, এবং তারা আমাদের দিক থেকে এই অঞ্চলের সবচেয়ে পেছন দিককার দেশ। এমনকি যে কোভিডের দেখছি, তাতেও সবচেয়ে বেশি তাদের এফেক্ট হয়েছে ওখানে। কারণ আফগানিস্তানের এই গত 40 বছর ধরে একটা যুদ্ধ চলছে, সেটা প্রথমে সোভিয়েতদের বিরুদ্ধে, তারপর মার্কিনীদের বিরুদ্ধে, এইগুলোই চলছে, মুজাহিদরা নিজেরা সিভিল ওয়ার করেছে। কাজে এখন যদি একটা শান্তিপূর্ণ জায়গা বজায় রাখে, তাহলে আফগানিস্তানকে একটা ভিন্ন পথে যেতে হবে, আর না হলে আবার তারা সেই পুরনো পথে ফেরত গেলে তাদের জন্য যেমন অশান্তি, আমাদের জন্য। এবার আপনার প্রশ্নের শেষ অংশটায় আসি, বাংলাদেশের জন্য আমাদের জন্য নিশ্চয়ই সতর্ক থাকবার ব্যাপার আছে, যেটা প্রফেসর সাহেব বললেন আলী রিয়াজ, যে আফগানিস্তানে তালেবানের বিজয়ের মধ্য দিয়ে তালেবানি না হলেও যারা এই ধরনের ভাবধারা বা এই ধরনের আদর্শে বিশ্বাস করে তারা উজ্জীবিত হতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস আমার মনে রাখতে হবে, এখানে একটু বলবো, এই তালেবান বিজয়ের পিছনে কিন্তু আপনি অনেকগুলো বিষয়ে এসে জড়ো হয়েছে। বলতে পারতেন যে দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম, এটা একটা ফ্যাক্টর ছিল যেটা সব আফগানিদেরকে একত্রভূত করতে সাহায্য করেছে। এখানে ধর্মীয় একটা বিষয় আছে, এবং এর সাথে সাথে কিন্তু আপনি বলতে পারেন যে রাজনৈতিক ভাবেও সমর্থনের একটা বিষয় আছে। এই সবগুলো বিষয় মনে রেখে এখন যারা এখানে কেউ কেউ উজ্জীবিত হতে পারে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি
পাকিস্তানও কিন্তু আজকে দেখছিলাম যে পাকিস্তানও কিন্তু এটা নিয়ে আফগানিস্তানের তালেবানদের এই পরিমাণ বিজয় বা এত দ্রুত বিজয়টাতে তারা খুব যে স্বাচ্ছন্দ্য বোধ করছে সেটাও না। এবং পাকিস্তানিরা কিন্তু তাদের তালেবানিদের বিরুদ্ধে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ সজাগ, সচেতন এবং তথ্য। কাজেই কেউ যদি নৈতিকভাবে বা ওখান থেকে তাদের বিজয়ে আনন্দ পেতে চান বা উৎসাহ নিতে চান, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক নিশ্চয়ই থাকতে হবে। তবে আমি যেটা বললাম যে এখানে শুধু ধর্মীয় উন্মাদনা বা ধর্মীয় বিষয় ছিল না, এর পেছনে অন্যান্য বিষয়গুলো ছিল। কাজে ওই বাস্তব বিষয়গুলো যদি অন্য জায়গায় উপস্থিত না থাকে, তাহলে সে জায়গায় তাদের অনুসারীরা খুব ভালো একটা জায়গা করে নিতে পারবে, এটা আমার কাছে মনে হয় না। এবং বাংলাদেশের মতো জায়গায় যেখানে সরকার এবং মানুষ, আমরা যারা জনগণ, কেউই কিন্তু এই রাস্তায় হাঁটতে পছন্দ করে না। এবং সরকার তো জিরো টলারেন্স, আমার ধারণা, আমি যেহেতু গ্রামে গঞ্জে ঘুরি, আমি আপনাকে এটা বলতে পারি যে আমাদের সমাজে কোনো জায়গা নেই, মানুষ এটা বিশ্বাস করে না, মানুষ এটা সমর্থন করে না। তো কাজে এই অবস্থায় এই ধরনের ভাবধারার এখানে খুব বেশি ট্র্যাকশনের সুযোগ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। তার অর্থ কি এটা হতে পারে না? নিশ্চয়ই এরা চোরাগুপ্ত ভাবে থাকে, কিন্তু সেই ব্যাপারে সতর্ক আমরা থাকবো। সতর্ক থেকে আমরা প্রফেসর আফগানিস্তানের সাথে সম্পর্ক প্রফেসর আলী রিয়াজ, যে একই প্রশ্ন। জিলুর দুটো বিষয় জি। আপনার প্রশ্নে হোমেন ভাই চমৎকারভাবে প্রসঙ্গটা তুলেছেন, সেই জন্য আমি একটু একটু অ্যাড করতে চাই আর কি। এক নম্বর বিষয় হচ্ছে যে অবশ্যই গত 20 বছর যাবৎ তালেবানের যে আদর্শ, সেই আদর্শ উজ্জীবিত হয়েছে। ক্ষমতায় না থাকার সত্ত্বেও তো উজ্জীবিত হয়েছে, এখন ক্ষমতায় থাকলে উজ্জীবিত হওয়ার সম্ভাবনা বেশি। ফলে এক ধরনের সতর্কতা বাংলাদেশের থাকা দরকার, বাংলাদেশ বলেন, ভারত বলেন, অন্যত্র। কিন্তু এটাও আমাকে খেয়াল রাখতে হবে যে এই যে উজ্জীবিত হতে পারে এই রকম সম্ভাবনার বিবেচনায় সেটাকে অজুহাত হিসেবে খাড়া করে যেন অন্যদের উপর চড়াও না হওয়া হয়। আপনি ভিন্নমত পোষণ করলেই যেন সকলে তালেবানের সমর্থক বলে চিহ্নিত না হয়ে পড়ে আর কি, এবং তাদের বিরুদ্ধে সামরিক অভিযান, তাদের বিরুদ্ধে যে কোনো রকম ভিন্ন মতকেই যেন দমন করে। এমনিতেই তো স্পেসটা অত্যন্ত কম, তার মধ্যে যেন এটা না হয়। এটা কিন্তু হয়েছে 2001 সালে পরে আমরা দেখতে পেয়েছি সারা পৃথিবী জুড়ে, সেন্ট্রাল এশিয়াতে হয়েছে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। যে সে কারণেই এই আলোচনাটা করার সময় আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে শেষ পর্যন্ত তা যেন যতটুকু অধিকার সামান্য আছে সেটা মানে তিরোহিত হওয়ার পক্ষে কাজ না করে ফেলে না আপনি বা আমি। এই এই ইসে হুমায়ুন ভাই পাকিস্তানের প্রসঙ্গ তুলেছেন, তো পাকিস্তানিদের জন্য উদ্বেগের বিষয় আসলে বেড়েছে। তালেবানের বিজয়ে পাকিস্তানিরা চিরকাল, পাকিস্তানের ডিপ স্টেট সমর্থন করেছে তালেবানকে। এখন কিন্তু বিপদটা তাদের কাদের মধ্যে পড়বে। কারণ হচ্ছে যে পাকিস্তানি তালেবান দীর্ঘদিন যাবৎ এই আফগান তালেবানদেরকে সমর্থন করেছে, সাহায্য করেছে। এখন যখন তালেবান ক্ষমতায় থাকবে, পাকিস্তানি তালেবানরা যদি সেই মানে যে সাহায্য করেছে তার বিনিময় চায়, তাহলে পাকিস্তানিদের জন্য বিপদ, ভয়ের রকম বিপদ, পাকিস্তানের সরকারের জন্য ভয়ের রকম বিপদ। পাকিস্তানের যে উদ্বিগ্ন হয়ে পড়েছে যথাযথ কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তালেবান নিয়ে দুটো প্রতিক্রিয়া তো আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একদম ওই অ্যাজ ইফ এটাই 96, এটাই পরিস্থিতি, এখন তালেবান এটাই করবে, তারা জানেনি, এরকম এক ধরনের প্রতিক্রিয়া আছে। মানে এই প্রতিক্রিয়ার দরকার নেই, একটু অপেক্ষা করুন, দেখুন। স্কেপটিসিজম ভালো। আমি খুব স্কেপটিক যে তালেবানের আসলে কতটুকু ট্রান্সফরমেশন হয়েছে। এখন জিওপলিটিক্যাল ডাইমেনশনের কারণে, প্রেশারের কারণে হয়তো খানিকটা হবে। আমরা খানিকটা কশাসলি অপটিমিস্টিক হতে পারি, সতর্ক আশাবাদ রাখুন। এত বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। যারা আশাবাদী হচ্ছেন তাদের ব্যাপারে আমি তাদেরকে একটা জিনিস বলবো। গতকাল আমি দেখতেছিলাম 1993 সালের 6ই ডিসেম্বরে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ব্রিটেনের, রবার্ট ফিস্কের মতো রিপোর্টারের রিপোর্ট কাকে নিয়ে জানেন? ওসামা বিন লাদেনকে নিয়ে। সুদানেতে তখন ওসামা বিন লাদেন, তখন তার সম্পর্কে বলা হয়েছিল যে সুদানে গিয়ে সৌদি ব্যবসায়ী যিনি মুজাহিদিন ছিলেন, এখন শান্তির কাজে নিয়োজিত করেছেন তার সমর্থকদের। সুদানে কি ঘটেছিল, পরে ওসামা বিন লাদেন কি করেছেন, সবই আমরা জানি। ফলে ওই সময় রবার্ট ফিস্কের মতো সিজন রিপোর্টার ডিসেম্বরের 6 তারিখে 1993 সালে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে যে রবার্ট ফিস্ক তো ভয়াবহ হাসবেন, ওসামা বিন লাদেন শান্তির দূত হয়ে পড়েছে রীতিমতো, রিকনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, তার লোকজনকে দিয়ে। ওই আশাবাদ কোথায় গিয়ে ঠেকেছে আমরা দেখেছি, তাই তো? এটা গেল। আবার মানে
একেবারে মানে একদিকে হচ্ছে আশাবাদ, আরেকদিকে হচ্ছে উদ্বিগ্ন হতে গিয়ে এমন উদ্বিগ্ন হচ্ছেন যে আপনি কোন রকম আফগান জনগণের মধ্যেও যে তালেবানের একটা প্রভাব আছে সেটাকে আপনি কমপ্লিটলি অস্বীকার করছেন। এই দুইটার মাঝখানে দাঁড়াতে হবে, বুঝতে পেরেছেন? মাঝখানে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হবে কি পরিস্থিতি, তার ভিত্তিতেই আসলে বিবেচনা করতে হবে। আমি 4টা সিনারিওর কথা বলেছি এবং সেগুলো তো এমনিতেই আসবে না, সেগুলোর জন্য ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের প্রেশার লাগবে, রিজিওনাল অ্যাক্টরদের প্রেশার লাগবে। একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট তালেবান তৈরি করার যে সমস্ত শর্ত দিয়েছে সেই শর্তগুলো থেকে তাদেরকে বের করে আনা দরকার এবং সেটা সম্ভব হবে জিও পলিটিক্যাল প্রেশার। এবং সেখানে ইউনাইটেড স্টেটসের একটা রোল আছে, কিন্তু ইউএস এর সাথে তালেবানের এমনকি ইভ্যাকুয়েশন প্ল্যানের জন্য গত 48 ঘন্টায় তালেবান নেতৃত্ব কাবুলে তাদের সাথে কথা হয়েছে কিন্তু ইউনাইটেড স্টেটসের, এবং সেটা সেটা কন্টিনিউ করবে। আমার ধারণা এটা কন্টিনিউ করবে, কারণ হচ্ছে ভবিষ্যতে মানে ইউনাইটেড স্টেটস থাকছে না, যুক্তরাষ্ট্র থাকছে না, সিনে থাকছে না, কিন্তু কমপ্লিটলি থাকছে না তা কিন্তু নয়। আর ইউএস পলিসির ক্ষেত্রে তো বড় রকমের একটা বিপদ ইউএস এর তৈরি হবে, তার অ্যালাইজদের সাথে কিরকম মানে সম্পর্ক থাকবে, এইরকম একটা সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত ভুলভাবে বাস্তবায়ন করতে গিয়ে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন তৈরি হবে বলে আমার ধারণা। সেটা অন্য আলোচনা। আফগানিস্তানে তালেবান নিয়ে অতিরিক্ত আশাবাদও বিপজ্জনক। অন্যদিকে তালেবান এসছে মানে সারা দক্ষিণ এশিয়াতে তালেবানি শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, তা নয়, এটা আফগানের মধ্যেই হচ্ছে, আফগানিস্তানের মধ্যে, সেখানেও রেজিস্ট্যান্সের ফোর্স আছে। ফলে এই সমস্ত কথা বলে শেষ পর্যন্ত যেন আরো রিপ্রেসিভ হওয়ার পথ খুলে না দেন, এগুলির ব্যাপারে খুব কেয়ারফুল থাকা দরকার। সো অ্যাম্বাসাডার হুমায়ুন কবির, আমি একটু কোনো রিমোট পসিবিলিটি, মানে আপনি কোনো সুযোগ দেখেন কিনা যে তালেবানরা তাদের এই সন্ত্রাসী তকমাটা গুছিয়ে ফেলতে পারবে, বা যে রবার্ট ফিস্টের যে রিপোর্টের কথা বললেন ওসামা বিন লাদেনকে ঘিরে, যে সেরকম একটা শান্তির দূত হিসেবে এদেরকে চিহ্নিত করবার সুযোগ পাবে? ন্যূনতম কোনো আশার জায়গা আছে কিনা? আমি নিরাশ হব না, কিন্তু আমি অতি আশাবাদী হব না। এবং আলী রিয়াজ যেটা বললেন, কশাসলি অপটিমিস্টিক হতে চাই। এবং এখানে আন্তর্জাতিক মহলের একটা বিরাট ভূমিকা কিন্তু আছে। এবং আমি মনে করব যে তালেবানরা যেহেতু তারা দোহাতে, তাদের নেতৃবৃন্দ দোহাতে বেশ কয়েক বছর সময় কাটিয়েছেন, আন্তর্জাতিকভাবে তারা ইতিমধ্যেই নেগোসিয়েশনের মধ্য দিয়ে, শান্তি চুক্তির মধ্য দিয়ে তারা বিজয়টা অর্জন করেছেন 2020 সালের ফেব্রুয়ারিতে, যখন তারা আফগান গভর্নমেন্টকে শাট আউট করে দিয়েছে। তখনই কিন্তু নির্ধারিত হয়ে গেছে যে আফগানিস্তানের ভাগ্য বা আমেরিকানরা বা তালেবান, আমি বলবো যে আফগান সরকারের ভাগ্যটা কি হবে। তো কাজেই সেই জায়গায় তারা, আমার কাছে মনে হয় যে মোটামুটি ভালো দক্ষতার প্রমাণটা তারা দিয়েছে। এখন তার অর্থ হলো যে তারা এখন বাইরের কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এটাকে গুরুত্ব দেন, এটা আমার মনে করার কারণ আছে। এবং এই ক্ষেত্রে কিছু নতুন নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন, পাকিস্তানের মতো দেশ বলছে আমি এককভাবে আফগানিস্তানকে স্বীকৃতি দেব না, নতুন সরকারকে স্বীকৃতি দেব না, আমাদের অন্যান্য যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করব। এবং আমার ধারণা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি সাহেব টার্কি যাবেন, চীনে যাবেন, ইরান যাবেন, তাজিকিস্তান যাবেন, রাশিয়ার সাথেও সম্ভবত যোগাযোগ করবেন, তাদের মতামতটা নেবেন। এবং তারা হয়তো তাদের এই কোঅর্ডিনেশনটা করে নেবেন যে তারা কিভাবে আফগানিস্তান কি কি করলে এই সরকার বা নতুন সরকার তারা এটাকে স্বীকৃতি দিতে পারে। এটা গেল আঞ্চলিক বা তার প্রতিবেশী দেশগুলো। এবার যদি আপনি আসেন, প্রেসিডেন্ট বাইডেন সাহেব, আজকে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে কথা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন সাহেব এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার তারা কথা বলে এগ্রি করেছেন। G7 এর মিটিং হচ্ছে সামনে আগামী সপ্তাহে, এবং তারা এগ্রি করেছেন। তার অর্থ হচ্ছে G7 মানে হচ্ছে সবচেয়ে উন্নত দেশ যারা আর্থিক সহায়তা দেয়, মোটামুটি ভাবে বলা চলে। তারা একসাথে হয়ে যদি একটা সমন্বিত অবস্থান নেয়, তাহলে আমার ধারণা সেই জায়গায় কিন্তু ইন্টারন্যাশনাল প্রেশার, এবং এদিকে জাতিসংঘও কিন্তু বলতে পারেন, গত পরশুদিন নিরাপত্তা পরিষদের যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু তারা বলেছে ইনক্লুসিভ, পার্টিসিপেটরি, ডেমোক্রেটিক একটা গভর্নেন্স আফগানিস্তানে লাগবে। তো কাজেই জাতিসংঘ যদি বলেন, G7 যদি বলেন, আফগানিস্তানের আশপাশে যারা প্রতিবেশীরা আছে তাদের কথা যদি বলেন, তাহলে আমার ধারণা আফগানিস্তানের উপর এখন, আমি বলবো এই নতুন যারা সরকার গঠন করতে যাচ্ছেন তালেবানরা, তাদের উপর চাপ কিন্তু বেশ প্রচন্ড চাপ আছে। আচ্ছা, এই চাপে তারা কিভাবে রিয়েক্ট করেন
সেই জায়গাটায় আমার দেখবার বিষয়। এবং আমার মনে হচ্ছে যে তালেবানরা আফগানিস্তানের বর্তমান প্রেক্ষাপটে এই পরিমাণ চাপকে অগ্রাহ্য করবে এটা বোধহয় তারা করতে নাও পারে। এবং সেই জায়গায় ভয়ের জায়গা বা সাবধানতার জায়গাটা যেটা প্রফেসর আলিয়াস বললেন, যে তারা যেন এই পথ থেকে সরে না যায়, তারা যেন এই ট্র্যাজেক্টরিটার দিকে রাখে, সেইটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এবং এখানে একটা আশা, ক্ষীণ আশা আমি দেখতে পাই। গতকাল তালেবান কি বলে যিনি মুজাহিদ সাহেব, যিনি প্রেস কনফারেন্স করছিলেন, ওখানে কিন্তু একটা কথায় কথা বলেছেন আফগানিস্তান পরিবর্তন হয়েছে এবং আফগানিস্তানে আপাতত তারা ফেসবুক এবং ইউটিউব বন্ধ করে দিলেও টুইটারটা কিন্তু চালু রেখেছে। তার অর্থ হচ্ছে তালেবান নিজেরাও কিন্তু এই টেকনোলজির সাথে এখন পরিচিত হয়েছে এবং টেকনোলজিকে তারাও ব্যবহার করছে। এটা আমার কাছে মনে হয় যে একটা ইতিবাচক ইঙ্গিত। এবং বলা বাহুল্য যে টেকনোলজি মানেই আপনি ধরে নিতে পারেন একটা প্রজন্মের বিষয়, এটা শুধুমাত্র ব্যক্তিগত বা গোষ্ঠীগত বিষয়, একটা প্রজন্ম। তা আফগানিস্তানের এই নতুন প্রজন্ম যারা টেকনোলজির সাথে পরিচিত, যারা টেকনোলজিকে ব্যবহার করেন, এবং টেকনোলজি মানে তো বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ। আজকে বন্ধ করে রেখেছেন, কালকে বন্ধ করে রাখবেন, পরশুদিন তার বন্ধ করে রাখতে পারবেন না। আর বন্ধ যদি করে রাখেন তাহলে বাইরের পৃথিবী কিন্তু আপনার জন্য বন্ধ হয়ে যাবে। তো কাজেই এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে তাদেরকে হয়তো সঠিক পথে হাঁটতে সাহায্য করবে। আমরা আশাবাদী হতে চাই যে আফগানিস্তান আমাদেরই সার্কের একজন প্রতিবেশী, আমাদের দক্ষিণ এশিয়ার একটা দেশ। বাংলাদেশের সাথে আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকেই আফগানিদের সাথে আমাদের সুসম্পর্ক ছিল, তারা আমাদেরকে সাহায্য করেছে। আগামী দিনেও তাদের সাথে একটা ইতিবাচক গঠনমূলক জি, ধন্যবাদ। সম্পর্ক হোক, এটা আমরা চাই। প্রফেসর আলী রেজা, আমরা একেবারে শেষের দিকে, সো এরই মধ্যে বোধহয় নিরাপত্তা পরিষদের আরও দুটো বৈঠক হবার কথা আমি জানি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও সেখানে, তারা এক ধরনের চাপ প্রয়োগ করবার চেষ্টা করবেন, এরকম অন্যদেরকে সমর্থন আদায়ের চেষ্টা করবেন যেন কোনোভাবেই কেউ স্বীকৃতি না দেয়। আপনি কি আশা করেন কিনা যে নিরাপত্তা পরিষদ থেকে এরকম কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে? আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে চাপ না হলেও নিরাপত্তা পরিষদের বৈঠকের আলোচনা এক ধরনের চাপ তৈরি করবে আফগানিস্তানের এখনকার যারা তালেবান তাদের উপর। এবং আপনাকে মনে রাখতে হবে যে আফগানিস্তানে তালেবানের চ্যালেঞ্জ যেমন রাজনৈতিক, তালেবানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক। বড় রকমের বিনিয়োগের প্রয়োজন হবে। গত 20 বছর ধরে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় করেছে, এগুলো যথাযথভাবে ব্যয় হয়েছে তা তো মনে হচ্ছে না। ফলে মানে তাদের বৈধতা আদায়ের জন্য, অর্থনৈতিক মানে কার্যক্রমে গতিশীলতা তৈরির জন্য সমস্ত কিছু কারণে আসলে দরকার হবে। এই অর্থ কোথায় পাবে? একমাত্র চীনের উপর ভরসা করবে মানে তালেবান? সেটা কি সম্ভব? এবং অন্যদিকে আপনি যদি বিবেচনা করেন যে আফগানিস্তানে তো বাণিজ্য হবে, এই অবকাঠামো তৈরি বলেন, এই বলেন, ওই বলেন, বিভিন্ন রকম ভাবে। তো এই বাণিজ্য থেকে পশ্চিমা দেশগুলো বা অন্যরা একেবারে বাইরে থাকতে চাইবে? আমার তা মনে হয় না। তাহলে একটা পথ পদ্ধতি তাদেরকে তৈরি করতে হবে, এই চাপটা তৈরি হয়ে যাবে। মানে ক্ষতিগ্রস্ত যদি আঞ্চলিকভাবে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তান এই মুহূর্তে খানিকটা সুবিধা পাচ্ছে বটে, কিন্তু পাকিস্তানের জন্য বিপদের কথা তো বললাম, পাকিস্তানেরও কিন্তু বিপদ আছে, ওই রকমের বিপদ অপেক্ষা করছে। ইরানের জন্য এক ধরনের হুমকি কিন্তু থাকলো, কারণ হচ্ছে যাই বলেন, যদিও মানে শিয়া জনগোষ্ঠীর উপর আর চাপ তৈরি করবে না এরকম একটা ইঙ্গিত তালেবান দিচ্ছে, এগুলো সবই হচ্ছে ইঙ্গিত। কোয়েটা সুরাতে আপনি হাজারা বা ইসেদেরকে মানে তাজিক উজবেকদের ইনক্লুশন 3 জনকে, এগুলি সিম্বলিক। কোথায় গিয়ে দাঁড়াবে সেগুলি হচ্ছে এই বিভিন্ন রকম চাপানোতর হবে, টানাপোড়েন হবে আগামী কিছুদিন। আর ভেতরে কিন্তু আফগানিস্তানে যে একেবারে যেমনটা মনে হচ্ছিল প্রথম 24 ঘন্টায়, সেই 24 ঘন্টার পরিস্থিতি থাকবে বলে আমার মনে হয় না। বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভ প্রকাশিত হতে থাকবে। আর সব খবরই আমরা পাচ্ছি তা মনে হয় না। যতটা মনে হচ্ছে শান্তিপূর্ণ, বিশেষ করে ভীতির যে পরিবেশ তৈরি হচ্ছে, নারীদের ক্ষেত্রে যে যে পরিস্থিতির বিভিন্ন রকম প্রতিবেদন পাওয়া যাচ্ছে, সেগুলিও খুবই যে একেবারে কমপ্লিটলি রোজি পিকচার তাও নয় কিন্তু। ফলে অনেক রকম টানাপোড়েন, অনেক কিছুর সামনে আগামী কয়েকদিন আমরা দেখতে পাবো। তো শেষ কথা যেটা, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, চাপটা তৈরি হবে। এখন আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে চাপের কারণে কিছু জিনিস এই মুহূর্তে করলো তালেবান, কিন্তু তারা কি কমিটেড কিনা এটার ব্যাপারে, এবং চাপটা অব্যাহত থাকবে কিনা
তাদেরকে ওই পথে রাখা। যদি না হয় তাহলে দেখা যাবে গ্র্যাজুয়ালি রিকগনিশনটা আদায় করলো, তারপরে আস্তে 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 এগুলো পিল অফ করে এমন এক পরিস্থিতি তৈরি করলো যেটা 96 থেকে একেবারে 96, 2001 নয়, কিন্তু খুব যে আলাদা তেমন কিছু না। অনেক ধন্যবাদ অ্যাম্বাসাডর হুমায়ুন কবির এবং প্রফেসর ডক্টর আলী রেজা আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল আফগান পরিস্থিতি নিয়ে এবং এখানে গোয়েন্দা ব্যর্থতার একটা বড় বিষয় ছিল বলে আমার অতিথিরা অন্তত মনে করছেন, এবং যুক্তরাষ্ট্র সেখান থেকে বেরিয়ে গেছে বটে, থাকছে না, কিন্তু যুক্তরাষ্ট্র যে একেবারে সবকিছু ছেড়ে দেবে তেমনটা মনে করবারও কোনো কারণ নেই। এবং তালেবানদের এই ভবিষ্যৎ নিয়ে তারা ক্ষমতায় থাকবে কি, থাকতে পারবে কি না, কতদিন থাকবে, কি করবে, এগুলো নিয়ে সিদ্ধান্ত নেবার সময় এখনই আসেনি। তবে যেটি ওনারা জোরের সঙ্গে বলেছেন যে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এবং একই সঙ্গে কথাও আলোচনার মধ্যে এসেছে যে এই তালেবান অজুহাত দেখিয়ে বা তালেবান সন্দেহে বিনা কারণে কাউকে যেন এই ইস্যুতে হয়রানি না করা হয় বা বিপদের মধ্যে ঠেলে না দেওয়া হয়। এগুলো সরকারগুলো অনেক সময় অনেক ক্ষেত্রেই করেছে আশপাশের দেশগুলোতে, আমাদের মতো দেশগুলোতে। সেই ঘটনার যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।